প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের বলবো তৃতীয় অধ্যায়ের সাঁওতাল বিদ্রোহের কথা। ব্রিটিশ শাসনকালে ভারতে যেসব উপজাতি বিদ্রোহ ঘটেছিল সেগুলির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিল সাঁওতাল বিদ্রোহ। দামিন ই কো বা পাহাড়ের প্রান্তদেশের বাসিন্দা সাঁওতালরা ছিল শান্তিপ্রিয়। তাদের জীবিকা ছিল কৃষিকাজ এবং বনের সম্পদ আহরণ। বেশ কয়েকটি কারণে এই শান্তিপ্রিয় সাঁওতালরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধী হয়ে ওঠে। বিভিন্ন কারণে এই সাঁওতালরা বিদ্রোহী হয়ে ওঠে, যেমন ভূমি রাজস্বের বোঝা, ভূমি রাজস্ব ছাড়াও অন্যান্য করের বোঝা, বহিরাগত বা দিকুদের অত্যাচার, শ্রমের মজুরি কম দেওয়া এবং প্রথাগত আইন ও বিচার ব্যবস্থাকে বাতিল করা। এই কারণে সাঁওতালরা বিদ্রোহী হয়ে উঠেছিল। সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন সিধু ও কানু নামে দুই ভাই। এছাড়াও ছিলেন চাঁদ, ভৈরব, বীর সিং, কালু প্রামাণিক, ডোমন মাঝি প্রমুখরা। সাঁওতাল বিদ্রোহের সূচনা সিধু ও কানুর নেতৃত্বে 1855 সালের 30শে জুন ভাগনাডিহির মাঠে সাঁওতালরা সমবেত হয়। উদ্দেশ্য ছিল শোষণমুক্ত স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠা করা। তাদের নেতৃত্বে ছোটনাগপুর, পালামৌ, মানভূম, রাঁচি, হাজারিবাগ, বীরভূম, বাঁকুড়া ও মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলের সাঁওতালরা বিদ্রোহ করে। বিদ্রোহীরা জমিদার, মহাজন এবং ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে অবতীর্ণ হয়। ব্রিটিশও প্রচণ্ড দমন নীতির আশ্রয় নেয়। বিদ্রোহের প্রথম দিকে সাঁওতালরা সাফল্য পেয়েছিল, ফলে বিদ্রোহ দমন করার জন্য ব্রিটিশ বিশাল বাহিনী নিয়ে সাঁওতালদের ওপর ঝাঁপিয়ে পড়ে। সিধু কানু সহ বেশ কয়েকজন নেতার ফাঁসি হয় এবং বহু সাঁওতালকে নির্মমভাবে ব্রিটিশ সরকার হত্যা করে। এইভাবে সাঁওতাল বিদ্রোহের অবসান হয়। সাঁওতাল বিদ্রোহ ব্যর্থ হলেও এর ফলাফল ও গুরুত্ব ছিল সুদূর প্রসারী। বিদ্রোহের ফলে সাঁওতালদের জন্য সাঁওতাল পরগনা তৈরি হয় এবং এখানে ব্রিটিশ আইন কার্যকর হবে না বলা হয়। আরও একটা দিক থেকে এটার গুরুত্ব ছিল অপরিসীম। যেমন সাঁওতাল এলাকায় বাঙালি মহাজন সহ বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ হয়। ডক্টর সুপ্রকাশ রায়ের মতে এই বিদ্রোহ ছিল ভারতের যুগান্তকারী মহাবিদ্রোহের অগ্রদূত স্বরূপ। ভালো করে পড়বে। কোনো অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করো।